নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025 বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান হিস্টোরি বা ইতিহাসের সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। তো যে কোনো পরীক্ষার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য আপনাকে কি করা হবে, বিশেষ মূল্য দেওয়া হবে এবং বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে আপনার নম্বর কেটে নেওয়া হবে। এরপর নিচে চলে আসব। এর পূর্বে আপনারা ইতিহাস সম্পর্কে যেসব পড়েছেন সেগুলো আপনি যথেষ্ট পড়েছেন, তার ভিত্তিতে যে সকল সাজেশনগুলো আপনারা বেশি নজর রাখবেন বা পড়ে যাবেন, যেগুলো এলে আপনাদের যে পরীক্ষা কেন্দ্রে আপনাদের লিখতে সুবিধা হবে, তাই সেই বিষয়ের জন্য কিছু সাজেশন নিয়ে আসা হয়েছে। সেগুলো অবশ্যই পড়ে যাবেন, যাতে করে আপনাদের যে এক্সামিনেশন সেটা এক্সামে এলে আপনারা ভালো করে লিখতে পারেন। তো 1 নম্বর কি রয়েছে, 1 নম্বর কোশ্চেন বলছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এটা পড়ে যাবেন এবং যাতে করে পরীক্ষায় এলে আপনারা ভালো করে সেই উত্তর লিখতে পারেন। এরপর 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। 2 নম্বর কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়ে যাবেন। 3 নম্বর বলছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। তারপর বলছে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ এখানে অনেকগুলো কোশ্চেন পাট করে দেওয়া রয়েছে। অবশ্যই প্রতিটি কোশ্চেন ভালো করে পড়ে যাবেন এবং পরীক্ষা এলে যেমন করে ভালো করে লিখতে পারেন। এরপর 4 নম্বর বলছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নিচে চলে আসবেন 5 নম্বর বলছে 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 6 নম্বর বলছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। যেখানে কারণ এবং প্রভাব থাকবে, সেটা আপনাদের যে প্রশ্নের মান থাকবে সেই অনুযায়ী কারণের অবশ্যই পয়েন্ট উল্লেখ করবেন বা প্রভাবের যে পয়েন্ট সেগুলো উল্লেখ করবেন। সেটা প্রশ্নের যে মান থাকবে তার অনুযায়ী অবশ্যই উল্লেখ করবেন। এরপর 7 নম্বর বলছে জোট নিরপেক্ষ নীতি কী ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 8 নম্বর কি বলছে, 8 নম্বর দুটো কোশ্চেন দেওয়া রয়েছে। 1 নম্বর বলছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর ট্রুম্যান নীতি কী এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। এই যে উদ্দেশ্যগুলি কী ছিল, এটা কতটা লিখতে হবে বা কটা পয়েন্ট উল্লেখ করতে হবে, এটা তখনই জানা যাবে যখন প্রশ্নের মান এর সাথে এড থাকবে। অর্থাৎ এর যদি প্রশ্নের মান থাকে 3, তাহলে এখানে 3টা উদ্দেশ্য উল্লেখ করলেই চলবে, কিন্তু প্রশ্নের মান যদি 5 থাকে তাহলে অবশ্যই আপনাকে 5টা উদ্দেশ্য উল্লেখ করতে হবে। এরপর রয়েছে 9 নম্বর কি বলছে, 9 নম্বর বলছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে 10 নম্বর বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। অর্থাৎ ভারতের যে স্বাধীনতা সংগ্রাম ছিল সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান রয়েছে সেটা আপনাদের পর্যালোচনা করতে বলা হয়েছে। এরপর রয়েছে 11 নম্বর কি বলছে, 11 নম্বর বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এবং এই ঘটনার যে গুরুত্ব সেটা আলোচনা করো। অর্থাৎ এর ফলে আমাদের এখানে কি কি পরিবর্তন দেখা দিয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এরপর বলছে 12 নম্বর কি বলছে 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তো অবশ্যই এটা দেখে যাবেন মরলে মিন্টো সংস্কার আইনের যে প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এরপর রয়েছে
13 নম্বর কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। অর্থাৎ রাওলাট যে আইনটা ছিল তার উদ্দেশ্যটা কি ছিল এবং গান্ধীজি কেনই বা এই আইনের বিরোধিতা করেছিলেন। এরপর পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, যেখানে বলছে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 সমালোচনামূলক আলোচনা করো। অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড যে সংস্কার আইন শুরু হয়েছিল বা ছিল তার যে সমালোচনামূলক যে আলোচনা সেটা আলোচনা করতে বলা হয়েছে। এরপর 15 নম্বর কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ আলিগড় যে আন্দোলনটা হয়েছিল তার যে একটা সংক্ষিপ্ত পরিচয় সেটা এখানে বিবরণ হিসাবে দিতে বলা হয়েছে। তো অবশ্যই আলিগড় আন্দোলনের সম্পর্কে পড়ে যাবেন, কারণ এটা আপকামিং যে এইচএসের হিস্টোরি এক্সাম রয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে যে আলিগড় আন্দোলন, তো অবশ্যই এটা পড়ে যাবেন। এরপর রয়েছে 16 নম্বর কি বলছে 16 নম্বর বলছে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজারাম মোহন রায়ের যে অবদান সেটা মূল্যায়ন করো। অর্থাৎ ভারতের যে সমাজ ও শিক্ষা সংস্কার যেটা ছিল সেটাতে রাজারাম মোহন রায় তার যে অবদান ছিল সেটা এখানে মূল্যায়ন করতে বলা হয়েছে বা আলোচনা করতে বলা হয়েছে। তো অবশ্যই রাজারাম মোহন রায় সম্পর্কে পড়ে যাবেন, যাতে করে আপনাদের যে এক্সামিনেশন সেখানে যদি এই কোশ্চেন আসে বা সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কার হিসাবে রাজারাম মোহন রায়ের যে অবদান সেটা লিখতে বলতে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা ভালো করে লিখতে পারবেন। তার উদ্দেশ্যেই বলা হচ্ছে আপনারা অবশ্যই যে রাজারাম মোহন রায়ের অবদান সেটা পড়ে যাবেন। এরপর বলছে ভারতের যে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং প্রভাব আলোচনা করো। গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো। তো 17 নম্বরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে যে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো এবং গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো। এরপর রয়েছে 18 নম্বর কোশ্চেন কি বলছে 18 নম্বর কোশ্চেন বলছে যে নানকিং এর সন্ধি এবং টিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। অর্থাৎ এই যে দুটা সন্ধি হয়েছিল, যে প্রথমটা হচ্ছে নানকিং সন্ধি এবং দ্বিতীয়টা হচ্ছে টিয়েনসিনের সন্ধি, এর যে শর্তগুলি সেগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছে। এরপর রয়েছে 19 নম্বর কি বলছে 19 নম্বর বলছে যে ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল এবং ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল বা এর যে প্রভাব সেগুলো আলোচনা করো। অর্থাৎ অবশিল্পায়নের কারণ এখানে বলেছে এবং ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল সেটা এখানে আলোচনা করতে বলা হয়েছে। এরপর রয়েছে 20 নম্বর বলছে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এরপর রয়েছে 21 নম্বর কি বলছে যে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো এবং অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। অর্থাৎ প্রথম আপনাদের যে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো সেটা লিখতে হবে, তারপর লিখতে হবে অপেশাদারি ইতিহাস এবং পেশাদারি ইতিহাস তার যে পার্থক্য সেটা। এরপর রয়েছে 22 নম্বর বলছে মিথ বলতে কি বোঝো এবং মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়ে যাবেন। এরপর 23 যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। তো এই যে কারণগুলি বা কোনো সংক্ষিপ্ত পরিচয় যখনই কোশ্চেনে উল্লেখ থাকবে বা আলোচনা করো উল্লেখ থাকবে তখনই অবশ্যই দেখে নেবেন যে সেই কোশ্চেনের যে মার্ক অর্থাৎ তার যে মান সেটা কত রয়েছে সেই অনুযায়ী অবশ্যই কারণ উল্লেখ করবেন। তা না হলে আপনি বুঝতে পারবেন না যে এই যে কোশ্চেন সেটা কত বড় লিখতে হবে বা কতগুলো পয়েন্ট উল্লেখ করতে হবে। তো অবশ্যই প্রশ্নের মান হিসাবে সেগুলো দেখে নেবেন এবং লিখবেন। এরপর বলছে 24 নম্বর উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে অপশন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এখানে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ হিসাবে অপশন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের যে ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন, যেটা আপনাদের আপকামিং যে ইতিহাসের এক্সামিনেশন উচ্চ মাধ্যমিকের সেটাতে আসার প্রবল সম্ভাবনা সেরকম কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।
ধন্যবাদ।